এই মুহূর্তে সারা বিশ্ব সারা গিলবার্ট তার দিকে তাকিয়ে আছে। যুক্তরাজ্যের একজন গবেষক, চিকিৎসক, বিজ্ঞানী, যাই বলেন না কেন, তিনি একটি টিকা আবিষ্কার করেছেন ChAdOx1 নামে। এই টিকাটি কোভিড-19 বা করোনা আক্রান্ত রোগীদের উপর প্রয়োগ করে সুফল পাওয়া যাবে, এরকম একটি খবর পাওয়া গেছে। চিন্তা করলাম, যারা আমাকে একটু ভালোবাসেন বা যারা মনে করেন যে এই মানুষটার কাছে গেলে দু একটা তথ্য জানানো যাবে, প্রচলিত তথ্যগুলো আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। একদম ইউটিউব ক্রিয়েটর বা অন্যদের যারা একটু লাইক শেয়ার কামাতে চান যে পাওয়া গেছে টিকা বা ওইরকম কিছু আসলে আমি দিতে চাই না। জাস্ট মূল কথাটা আপনাদেরকে একটু শেয়ার করি। সেটা হলো যে ChAdOx1 নামে একটি সুপার ভ্যাকসিন বলা হচ্ছে এই কারণে যে এই ভ্যাকসিনটা খুব দ্রুততম সময়েই আমাদের মাঝে চলে আসবেন বলে এরকম একটি ধারণা পাওয়া গেছে। ভ্যাকসিনটা আসলে কি? ভ্যাকসিনটা আপনারা সবাই জানেন যে টিকাটা যখন আমাদের শরীরে দেওয়া হয় তখন এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। এই রোগ প্রতিরোধ ক্ষমতা যখন তৈরি হয় তখন কিন্তু পার্টিকুলার ওই ডিজিজটা আর তার শরীরে হতে পারে না। এটা তো খুব সহজ, সবই আপনারা জানেন। এ পর্যন্ত প্রায় আমরা 3টা হয়ে গেছে, এটা সম্ভবত চতুর্থ, যতটুকু আমি জানি চতুর্থ টিকা, যেটি আমাদের মধ্যে এক ধরনের আশার আলো জাগাচ্ছে যে আমরা টিকা খুব শীঘ্রই পেতে যাচ্ছি। এখন হয়েছে কি যে আশা দেই, কয়দিন পরে আবার সেটি চলে যায়। বাট এটার ক্ষেত্রে একটু ভিন্ন কথা শুনছি। কথাগুলো কীরকম? এটাকে বলা হচ্ছে সুপারফাস্ট। তার মানে কি, প্রচলিত ভ্যাকসিন টিকাগুলো আসতে 1.5 থেকে 2 বছর সময় লাগে। তার মানে 2020 সালে একটা আসার কথা না, যেগুলোর নাম আমরা শুনেছি। বাট এইবার যেটা ChAdOx1 নামে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যেটি আসছে, এটি খুব দ্রুতই আসবে। অলরেডি ক্লিনিক্যাল ট্রায়াল আজকে যখন আমি ভিডিওটি রেকর্ড করছি শুরু হয়ে গেছে, এবং এটি মে মাসের মধ্যেই কিন্তু আমরা জেনে যাচ্ছি যে টিকাটি আমাদের কাজ করবে কি করবে না। অন্য টিকাগুলো যেমন আমাদের জানতেই 1 বছর লেগে যাবে, এটা কিন্তু এই মার্চে শুরু হয়েছে, আজকে থেকে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু, এবং আমরা মে মাসে অলমোস্ট এটা সম্পর্কে জেনে যাব। সো আমরা জানি না আমরা কে দুর্ভাগা বা কে আমরা সৌভাগ্য নিয়ে এই মুহূর্তে পৃথিবীতে আছি। আমরা পজিটিভ হওয়ার পরে অনেকেই সৌভাগ্যবান, কারণ বেশিরভাগই ভালো আছেন। খুব কম সংখ্যক মানুষই তো অসুস্থ হয়ে পড়ছেন। আমরা মনে করি যে যারা অসুস্থ হয়ে পড়ছেন না সবাই, তিনি পজিটিভ হোক নেগেটিভ, সবাই এই মুহূর্তে সৌভাগ্যবান। তো আসার কথাটা কেন বলছি যে এই টিকাটার ক্ষেত্রে দুটো কথা বলা হচ্ছে। এক, এটি একটা ডোজ, মানে ক্লিনিক্যাল ডোজ একটা দিলেই এটার ইফেক্ট সম্পর্কে জানা যাবে, দুটো ডোজ দেওয়ার দরকার নেই, এদিক থেকে একটা। সেকেন্ড হচ্ছে যে এটি আপনি মে মাসের মধ্যেই জানতে পারছেন, এবং যদি এটা প্রুভড হয় সেপ্টেম্বরে কিন্তু দোকানে পাওয়া যাবে। তার মানে কতটা ফাস্ট এটি আসলে পাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে কি কারণে, যে এই সারা গিলবার্ট উনি কিন্তু ইবোলা ভাইরাসের জন্য যে ভ্যাকসিনটা আবিষ্কার করেছিলেন, একবারে সারা জাগানো একদম মানে পড়ে গিয়েছিল, ফলে ওনার উপরে এক ধরনের মানুষের আস্থা আছে। 3 নম্বর যে জিনিসটা নিয়ে আমি একটু নিজে থেকে অ্যানালাইসিস করছি, আসলে হয় কি, এ সমস্ত তথ্য তো সারা বিশ্ব যখন প্রতিযোগিতা, যুদ্ধ চলতেছে যে কে আগে টিকা আবিষ্কার করবে, মার্কেট দখল করবে, টাকা পয়সা ইনকাম করবে। বাট এই ক্ষেত্রে একটা নিজে অ্যানালাইসিস করছি, এই যে সারা গিলবার্টের যে টিকাটা ChAdOx1, এটি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল আজকে শুরু হয়েছে, বাট ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে গেছে অলরেডি। তারা সেপ্টেম্বরের আগেই তারা মিলিয়ন ইউনিট তারা বের করে নিয়ে আসতে যাচ্ছে মার্কেটে নিয়ে আসার জন্য। তার মানে যখন প্রুভড হলো যেটা কাজ করবে, তখন নতুন করে তারা প্রোডাকশনে যাবে না, আগেই প্রোডাকশন করে রাখছে। এখন ধরেন কথা থাকে যে যদি প্রোডাকশনে গেলাম, যদি কাজে না হয়, তাহলে তো জিনিসটা নষ্ট হয়ে গেল, তাহলে একটা ঝুঁকি থাকলো, কোটি টাকা একটা লস হয়ে গেল। এখান থেকে যেটা আসছে যে তারা 80% কনফিডেন্ট যেটা কাজ করবে, সে কারণেই তারা আগে থেকে মার্কেটটা নেওয়ার জন্য তারা অলরেডি ম্যানুফ্যাকচারিং শুরু করেছে। আর একটা আসার কথা হলো যে এটি ইন্ডিয়াতে ম্যানুফ্যাকচার হচ্ছে, 7টা জায়গায়, 7টা কান্ট্রিতে হচ্ছে, তার মধ্যে ইন্ডিয়া একটা। তার মানে আমাদের প্রতিবেশী, তাদের মধ্যে এটি তৈরি হচ্ছে এবং অলরেডি ম্যানুফ্যাকচারিং শুরু হয়ে গেছে। এই বেশ কয়েকটা পয়েন্টের কারণে, যেটা আমরা খুব দ্রুত পাওয়ার সম্ভাবনা, তারা খুবই কনফিডেন্ট, অনেকগুলো মিলিয়ন অলরেডি ম্যানুফ্যাকচার শুরু করে দিয়েছে, এবং এটিকে সুপারফাস্ট বলা হচ্ছে কারণ এটি একটা ডোজ দিলে অনেক বেশি ইমপ্রুভ করেছে, এবং ইতিমধ্যে তারা গবেষণাগারে নিশ্চিত হয়েছে যে এটি কাজ করতেছে। মানুষ আশায় বেঁচে থাকতে হয়, আশা ছাড়া এই মুহূর্তে আমাদের আর বেঁচে থাকার কোনো অবলম্বন নাই। উপরওয়ালার কাছে প্রার্থনা আর কিছু আশা। এই টিকাটি সেরকম একটি আশা হয়ে আসবে, সেই প্রার্থনাই করি, এবং আমরা মনে করি বিজ্ঞানীরা বসে নাই, তারা নিরন্তর চেষ্টা করে যাচ্ছেন, উপরওয়ালা নিশ্চয়ই তাদেরকে সফল করবেন। সে পর্যন্ত আমরা সবাই ভালো থাকি, একটু আশা নিয়ে থাকি, তবে আশার উপর বসে না থেকে স্বাস্থ্যবিধি যেগুলো বলা হচ্ছে, ঘরে থাকা, হাত ধোয়া, মাস্ক পরা,
এবং স্বাস্থ্যবিধি যতগুলো বলা হচ্ছে সেগুলো মেনে চলাটাই এখন এক নম্বর কাজ। আর সুখবর আসলে আমরা অবশ্যই চিকিৎসক হিসেবে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন, সে পর্যন্ত আল্লাহ হাফেজ। সাকলাইন ভাই হচ্ছে একজন ডক্টর, কিন্তু ওনাকে এখন বাসায় থাকতে হচ্ছে। ওনার সেবা দেওয়ার কথা হসপিটালে, কিন্তু ওনাকে যারা হসপিটাল বাধ্যতামূলক ভাবে বাসায় কোয়ারেন্টিনে থাকতে বলছে। সাকলাইন ভাই একটু ঘটনাটা বলবেন? এটা আসলে ঘটনা যেটা হচ্ছে, আমাদের 14 তারিখে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের এমার্জেন্সিতে একজন পেশেন্ট আসে, তার শ্বাসকষ্ট, বুকে ব্যথা নিয়ে। প্রাথমিকভাবে দেখে আমাদের কাছে হার্টের পেশেন্টই মনে হয়েছে। তো আমি একটু জানিয়ে রাখতে চাই যে আমাদের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালের ম্যানেজমেন্ট, আমরা বসে যখন মিটিং করি তখন আমাদের সিদ্ধান্ত ছিল যে সর্বাবস্থায় আমাদের হাসপাতাল রুগীদের জন্য খোলা থাকবে, এবং রুগী যদি হাসপাতালে এসে পৌঁছায় তাকে আমরা চিকিৎসা থেকে বঞ্চিত কোনোভাবেই করব না। এই স্ট্র্যাটেজিতে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল কিন্তু সব রুগীকেই সেবা দিচ্ছিল। সেই ক্ষেত্রে ইমার্জেন্সি যারা ডিউটি করছেন তারা একেবারে ফ্রন্ট লাইনার, তাদেরকে যতটুকু প্রোটেকশন দেওয়া যায় প্রোটেকশন দিয়েই কিন্তু আসলে চিকিৎসাটা ওপেন রাখা হয়েছিল। তো 14 তারিখে একজন রুগী আসেন যিনি শ্বাসকষ্ট এবং বুকে ব্যথা নিয়ে, যথারীতি তাকে এন্টারটেইন করা হয়। তার পরবর্তীতে যখন উনি একটু সন্দেহ হয় যে বুকে ব্যথা নিয়ে, মানে কি কার্ডিয়াক অ্যারেস্ট নিয়ে, তাই তো? কার্ডিয়াক অ্যারেস্ট আমরা বলি না, আমরা বলি যে হার্ট ফেইলোরের কিছু উপসর্গ নিয়ে এসেছিল। ডাক্তারি ভাষায় হার্ট ফেইলোর এবং কার্ডিয়াক অ্যারেস্ট দুটোর মধ্যে কিছু পার্থক্য আছে। তো সোজা কথা যদি বলি, হার্টটা তার ঠিক মতো কাজ করছিল না। তো তখন উপসর্গের সাথে আবার পাশাপাশি আমরা জানি যে আমাদের ডাক্তার, আমাদের মাথায় আছে যে যারা করোনা আক্রান্ত তাদের কার্ডিয়াক কিন্তু প্রবলেম হতে পারে। দ্যাটস ওয়াই আমরা করোনার বিষয়টা মাথা থেকে সরাইনি। আমাদের টিম যারা ছিলেন ওখানে, দে আর সো এক্সপার্ট, তারা যেটা করেছেন যে ওনার রোগীর কাছ থেকে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করেছেন যে সম্প্রতি ওনার জ্বর, সর্দি, কাশি এগুলো ছিল কিনা, অর্থাৎ করোনাটা এক্সক্লুড করার চেষ্টা করেছেন। কিন্তু পার্টি আসলে এটা অস্বীকার গেছেন। স্বাভাবিকভাবেই তাদের মধ্যে হয়তো বা ভয় ছিল যে আমি যদি স্বীকার করি যে আমার রোগীর করোনার মতো সিমটম ছিল, এরা আমাকে ভর্তি না নিয়ে হয়তো বা করোনা হাসপাতালে পাঠিয়ে দিতে পারে। এই যে একটা খুব ভয়ঙ্কর রকমের ক্ষতিকর টেন্ডেন্সি, এর থেকে কিন্তু রুগীরা হাসপাতালে আসছে। এরকম ঘটনা অনেক, তার মধ্যে ইব্রাহিম কার্ডিয়াকের ঘটনাটা 14 এপ্রিলের। তো তখন আমরা রুগীকে ভর্তি করাই এবং তাকে লাইফ সাপোর্টে দেওয়ার প্রয়োজন হয় তখনই, অর্থাৎ তার মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে লাইফ সাপোর্টে। অলরেডি আমার ইব্রাহিম কার্ডিয়াক থেকে ফোন আসতেছে, ওখানকার সুপ্রিম অথরিটি ফোন করছেন আমাকে। তো তারা লাইফ সাপোর্টে নেওয়া হয়। লাইফ সাপোর্টে নেওয়ার পরপরই যেটা হয়, এক্সরে করা হয়। এক্সরে করে কেন জানি একটা করোনার মতো উপসর্গ একদম মোটামুটি তার লাংস এর মধ্যে পাওয়া যাচ্ছিল। তো তখন আমরা পেশেন্ট পার্টিকে জানাই আর কি যে আপনাদের রোগীর করোনা টেস্ট করতেই হবে, তা না হলে আমরা ফার্দার আগাতে পারছি না। তখন তারা একটা পর্যায়ে স্বীকার করে, যখন রুগীকে কনফার্ম পরীক্ষাই করাতে হবে, তখন স্বীকার করে যে উনার করোনা টেস্ট করা হয়েছে। তখন আমরা মেসেজটা চাই, এই যে আমার হাতে মেসেজটা আছে এখানেই, মেসেজটা তারা আমাকে দেন এবং ওই মেসেজের মধ্যে দেখা যায় যে তার 13 তারিখেই করোনা পজিটিভ টেস্টই চলে আসছে, অর্থাৎ রিপোর্ট তার হাতে যেটা আছে সেটি 13 তারিখের। দুঃখজনক হলে সত্য যে আমাদের ডাক্তাররা কেউ কেউ প্রোটেক্টেড থাকলেও সবাই সমভাবে আসলে প্রোটেক্টেড ছিল না। দ্যাটস ওয়াই যেটা হয় যে আলটিমেটলি এই রুগীটা পজিটিভ জানার পর, হ্যাঁ, আমি 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 ফারাবি তোকে স্ক্রিনে পাচ্ছি না, আমার মনে হয় যে স্ক্রিনে একটু তোকে আসতে হবে আবারও। ওকে, গট ইট। এখন যখন পজিটিভ জানা যায় ততক্ষণে তো আসলে ডাক্তার বা সিস্টার, ক্লিনার সবাই তো একই রকম প্রোটেকশনে ছিল না। তো ততক্ষণে তো বেশ দেরি হয়ে যায়। এই রুগীটার হাসপাতালে বেশ কিছুক্ষণ, বেশ কয়েক ঘন্টা অবস্থান করেন, অনেক লম্বা সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। তার সাকশন, তাকে টেক কেয়ার নেওয়া, সবকিছুই করা হয়েছে একজন নর্মাল রোগীর মতো। পজিটিভ জানার পরে তাকে আমরা করোনা ডিফাইন্ড যে হাসপাতাল সেখানে পাঠিয়ে দেই। আমি যতটুকু জেনেছি যে তিনি যাওয়ার পথেই মারা যান। তো ঘটনা যেটা হচ্ছে যে এরপরে আমাদের তার টাচে যারা এসছে সবাই কোয়ারেন্টিনে চলে যায়। আমরা আসলে যাইনি, কারণ আমরা সরাসরি যেহেতু টাচে যাইনি। এর মধ্যে আমাদের ফ্লোরের একজন চিকিৎসক 15 এপ্রিল এমার্জেন্সি একটা অপারেশন করার প্রয়োজন পড়ে। আমি একজন রোগীর হাতে অপারেশন করি ইমার্জেন্সি। ওই ডাক্তারের সাথে আমার সরাসরি কন্ট্যাক্ট হয় ওই ইমার্জেন্সি অপারেশনটা করতে গিয়ে। তার পজিটিভ আসে, মানে 6 জন ডাক্তারের তার কন্ট্যাক্টে আসি। একই ওয়াশরুম আমরা ইউজ করেছিলাম,
একই বেসিন, একই চেঞ্জিং রুম আমরা ইউজ করেছি। দ্যাটস ওয়াই আমাদের পুরো নিউরোসার্জারি ভাস্কুলার সার্জারি ডিপার্টমেন্টটাকে আসলে লকডাউন করতে বাধ্য হয় কর্তৃপক্ষ। আজকে মোটামুটি সবার রেজাল্ট এসে গেছে। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আজকে 16 জন পজিটিভ এসেছে। মানে কি একটা ভয়ানক সিনারিও যে মানে ওই আমার এই একজন হাসপাতালের পেশেন্টের কারণে, একজন পেশেন্টের কারণে 16 জন মানুষ, 16 জন ডাক্তার, একজন মানে ডাক্তার, তার মধ্যে হলো 7 জন, বাকিরা সিস্টার, ক্লিনার এবং কি এমনকি এক্সরে টেকনিশিয়ানও একজন আছেন, তিনি পজিটিভ হয়ে গেছেন। ফলে হাসপাতালের উপরে বলতে গেলে এক ধরনের ভূমিকম্প হয়ে গেছে আর কি। এখন এই ঘটনাটা আমরা আসলে প্রায় বিভিন্ন জায়গায় দেখছি। সাধারণ রোগী মনে করছেন যে আমার রোগীর করোনা হয়েছে, এটা বললে হয়তো বা আমি চিকিৎসা পাবো না। এই সামান্য একটা ভুলের কারণে তারা যে ক্ষতি করে যাচ্ছেন, হাসপাতালগুলো বন্ধ হচ্ছে, আজকে উপাসনালয় বন্ধ আছে, আমরা ঘরে বসে সেটা সেরে নিতে, হাসপাতাল বন্ধ থাকলে জরুরি রোগীরা যাবে কোথায়? আমরা চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চিকিৎসাটা দিতে চাই। আপনি তো এখন কোয়ারেন্টিনে নাকি? আপনার ইউনিটটাও এখন আমাদের পুরো টিম কোয়ারেন্টিনে আছে, তারই অংশ হিসেবে আমিও কোয়ারেন্টিনে আছি। কোয়ারেন্টিনে থাকা অবস্থায় গতকালকে আমাদের 10 জন চিকিৎসকের টেস্ট করা হয়েছে, 10 জনের মধ্যে 6 জনই পজিটিভ এসেছে।